নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 13ই ডিসেম্বর শুক্রবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, সিবিআই চার্জশিট দিতে পারল না বলে মাত্র 2000 টাকা বন্ডের বিনিময়ে জামিন পেয়ে গেলেন আরজিকর ধর্ষণ খুন মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, সন্দীপ অভিজিতের জামিনের বিরোধিতায় সাংবাদিক সম্মেলন করে জুনিয়র ডাক্তাররা বলেছেন ব্যর্থতার দায় সিবিআইয়ের। চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই, আর সে কারণেই আরজিকর ধর্ষণ ও খুন মামলায় শিয়ালদা আদালত জামিন দিয়েছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত মোহাম্মদ কামরুজ্জামানদের প্রতিবাদ সভায় আজমির থেকে সম্বল সব সম্পত্তি রক্ষার ডাক দেয়া হয়েছে। ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে, বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে। বুধবার দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শনে গিয়ে বাংলাদেশ ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ সীমান্তে নিজের বন্দুকের গুলিতে জখম এক বিএসএফ জওয়ান। দাবি, শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের গোবিন্দপুর এলাকায় অসাবধানতায় ঘটেছে এই ঘটনা। উন্নাও এবং সম্বল নিয়ে লোকসভায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। শুক্রবার থেকে সংসদে শুরু হয়েছে সংবিধান নিয়ে আলোচনা। উত্তরপ্রদেশের সম্বলে হিংসার শিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি নির্যাতিত এবং নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় মাঝপথেই তাদের আটকে দিয়েছিল যোগীর পুলিশ। ঢাকা সফর শেষ করে সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে অবস্থান স্পষ্ট করে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে হাসিনার সমালোচনা ভারত সমর্থন করে না। আমেরিকার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে ইউক্রেনের হামলার তীব্র নিন্দা করেছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাবে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ভোটে যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে 158টা দেশ, আর যুদ্ধবিরতির বিরোধিতায় আমেরিকা সহ 8টা দেশ ভোট দিয়েছে। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। সিবিআই চার্জশিট দিতে পারল না বলে মাত্র 2000 টাকা বন্ডের বিনিময়ে জামিন পেয়ে গিয়েছেন আরজিকর ধর্ষণ খুন মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় শুক্রবার সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি সিবিআই, যার ফলে জামিন পেয়ে গিয়েছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। চিকিৎসক পড়ুয়ার খুন এবং ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। 2000 টাকা বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। জামিন পেলেও এখনই অবশ্য জেল থেকে বেরোতে পারবেন না সন্দীপ ঘোষ। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে তাকে আগেই গ্রেপ্তার করেছিল সিবিআই। ওই মামলায় এখনও জামিন পাননি তিনি। অভিজিতের বিরুদ্ধে অবশ্য অন্য কোনো মামলা নেই, তাই তিনি জেল থেকে বার হতে পারবেন। তবে যখন থানায় ডাকা হবে তখনই হাজিরা দিতে হবে তাকে, এমনটাই নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার সিবিআই আদালতে ছিল আরজিকর খুন এবং ধর্ষণের মামলার শুনানি। এই মামলায় একটা চার্জশিট দিয়েছে সিবিআই। শুক্রবার সন্দীপ এবং অভিজিতের গ্রেপ্তারির 90 দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আদালতে সিবিআই জানিয়েছে, এই মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট পেশের নির্ধারিত সময়সীমা শেষ, তারা চার্জশিট দিচ্ছে না। তাই আদালতকে আইন মেনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বলেন সিবিআইয়ের আইনজীবী। এরপরেই অভিযুক্তদের আইনজীবী সওয়াল করে জানিয়েছেন তার মক্কেলরা 90 দিনের বেশি সময় ধরে হেফাজতে রয়েছেন।
তাই তাদের জামিন দেওয়া হোক। সিবিআইয়ের তদন্তকারী অফিসার আইও জানিয়েছেন এই মামলার তদন্ত চলছে, তাই সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়া হচ্ছে না। এরপরেই সিবিআই আদালতের বিচারক জামিন দেন সন্দীপ এবং অভিজিৎ মণ্ডলকে। সিবিআইয়ের এক আধিকারিক বলেছেন, আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেব, জামিন হয়ে গিয়েছে বলে তদন্ত শেষ এমনটা নয়, দ্রুত গতিতে তদন্ত চলছে, তদন্ত সম্পূর্ণ হলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে। এখন সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার মতো প্রয়োজনীয় নথিপত্র নেই বলেই শুক্রবার তা দিয়ে উঠতে পারিনি। সন্দীপ অভিজিতের জামিনের বিরোধিতায় সাংবাদিক সম্মেলন করে জুনিয়র ডাক্তাররা বলেছেন, ব্যর্থতার দায় সিবিআইয়ের, চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই, আর সেই কারণেই আরজিকর ধর্ষণ এবং খুন মামলায় শিয়ালদা আদালতে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই, আর সে কারণেই আরজিকর ধর্ষণ এবং খুন মামলায় শিয়ালদা আদালতে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। দুজনের জামিনের বিরোধিতায় সরব রাজনৈতিক মহল। সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেছেন, সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও চার্জশিট দিতে পারেনি সিবিআই, তাই জামিন পেয়ে গেল দুজন। সিবিআই তদন্ত মানেই বিচার পেয়ে গিয়েছি তা নয়, ব্যর্থতার দায় সিবিআইকেই নিতে হবে। কেন তারা ধর্ষণ এবং খুন মামলায় চার্জশিট দিতে পারল না তার জবাব দিতে হবে। সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত করেছে সিবিআই, এবার রাজ্য ধর্ষক খুনির মুক্তাঞ্চল হয়ে যাবে। বৃহত্তর আন্দোলনের ডাক দিক নাগরিক সমাজ। আদালতের এই রায়ের পরেই অতি দ্রুত জিবি মিটিংয়ে বসছেন জুনিয়র চিকিৎসকরা। শনিবারের মধ্যে পরবর্তী পদক্ষেপ জানাবেন তারা। জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া এবং সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, শুধু আমাদের নয়, ব্যর্থতার জবাব অভয়া দিদি, তার বাবা মা, গোটা রাজ্যবাসীকে দিতে হবে। সিবিআইয়ের ঢিলেমির তীব্র বিরোধিতা করি। নাগরিক সমাজের কাছে তার একটাই অনুরোধ, রাজপথ ছাড়বেন না। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত মোহাম্মদ কামরুজ্জামানদের প্রতিবাদ সভায় আজমির থেকে সম্বল সব সম্পত্তি রক্ষার ডাক দেয়া হয়েছে। ওয়াকফ সংশোধনী বিল 2024-এর নামে কালা কানুনের বিরুদ্ধে এবং আজমির শরীফ ও সম্বল সহ বিভিন্ন মসজিদে সার্ভের নামে বিতর্ক তৈরির অপচেষ্টার বিরুদ্ধে এই সমাবেশে হাজার হাজার মানুষ সোচ্চার হন। সমাবেশে বক্তব্য রাখেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কার্যনির্বাহী সদস্য মাওলানা আবু তালেব রহমানী, সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, বেঙ্গল ভলেন্টিয়ার্স এর সদস্য রাজীব কান্তি রায়, কারি রহমত আলী নাদভি, মাওলানা হাসিবুর রহমান, শেখ ফজলুর রহমান, শেখ ইসরাইল আলী, মাস্টার নজরুল আলী খান প্রমুখ। মাওলানা আবু তালেব রহমানি বলেছেন, ভারতে হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করবে, এটা আমাদের দেশের বিশেষত্ব। যাদের এটা পছন্দ হয় না তারা দেশের বাইরে চলে যাক। সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক কামরুজ্জামান বলেছেন, দেশের কোনো মসজিদ বা মাদ্রাসার 1 ইঞ্চি জায়গাও নরেন্দ্র মোদীদের জন্য ছাড়া হবে না। প্রয়োজনে সর্বশক্তি দিয়ে সর্বত্র সংগ্রাম চলবে। রাজীব কান্তি রায় বলেছেন, এই লড়াই কেবল মুসলমানদের স্বার্থে নয়, এই লড়াই দেশের সম্প্রীতি, দেশের ধর্মনিরপেক্ষতা এবং দেশের সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার লড়াই। ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে। বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে। বুধবার দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শনে গিয়ে বাংলাদেশ ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি কেন্দ্রের আওতায়, যা সিদ্ধান্ত নেওয়ার তা ভারত সরকার নেবে। ইতিমধ্যেই প্রতিনিধিও পাঠানো হয়েছে বাংলাদেশে, দুদেশের বৈঠকও হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, আমি মনে করি কেন্দ্রীয় সরকারকেই পদক্ষেপ করতে হবে। পদক্ষেপ মানে মানুষকে নিরাপত্তা দিক, যারা ফিরতে চাইছেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করে দিক। বর্ডার থেকে অনেকে তো চলে আসছেন, বিএসএফ কোথাও আটকাচ্ছে, আবার কোথাও আটকাচ্ছে না, উড়ান তো চালু আছে। ভিসা পাসপোর্ট যাদের কাছে আছে তারা আসছেন, একটাও বর্ডার তো বন্ধ করা হয়নি। সবটাই কেন্দ্রীয় সরকারের ব্যাপার। আমরা শুধু চাই ওখানকার সংখ্যালঘুরা রক্ষা পাক। বাংলাদেশ সীমান্তে নিজের বন্দুকের গুলিতে একজন বিএসএফ জখম হয়েছেন। দাবি শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের গোবিন্দপুর এলাকায় অসাবধানতায় ঘটেছে এই ঘটনা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, জখম হওয়া ওই জওয়ানের নাম রাহুল সিংহ।
তার বয়স 24। বিএসএফের 17 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পদে রয়েছেন তিনি। কর্মরত ছিলেন হিলি সীমান্তের গোবিন্দপুর বিওপিতে। রাহুলকে প্রথমে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে বলে খবর। বাহিনী সূত্রে খবর, গোবিন্দপুর সীমান্তে পাহারা দেওয়ার সময় অসাবধানতায় গুলি পিছন দিক থেকে কোমরের উপর দিয়ে পেট ফুঁড়ে বেরিয়ে গিয়েছে। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল বলেছেন, নিজের বন্দুক থেকে গুলি চলে আহত হয়েছেন বিএসএফের একজন জওয়ান। খবরটা পেয়েছি, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। উন্নাও এবং সম্বল নিয়ে লোকসভায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। শুক্রবার থেকে সংসদে শুরু হয়েছে সংবিধান নিয়ে আলোচনা। আগামীকাল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের পক্ষ থেকে বারবার দাবি করে আসা হয় যে মোদী সরকারের আমলে সংবিধান বিপন্ন। সংবিধান গ্রহণের 75 বছর পূর্তি উপলক্ষে ইন্ডিয়ার পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল সংসদের দুই কক্ষে সংবিধান নিয়ে আলোচনার। চাপে পড়ে সেই দাবি মানতে বাধ্য হয় সরকার। সরাসরি বিজেপিকে এবং এনডিএকে আক্রমণ করেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, লোকসভার ফলাফল বিজেপির কাছে ধাক্কা। যদি তারা ফের একক সংখ্যাগরিষ্ঠতা পেত তাহলে আজ তারা সংবিধান বদল করত। সংবিধানে দেশের নাগরিকদের যেই সামাজিক এবং অর্থনৈতিক সুরক্ষা দিয়েছে তা শেষ করে দিচ্ছে বর্তমান সরকার। তিনি আরও বলেছেন, উন্নাও এবং সম্বলের ক্ষতিগ্রস্ত আক্রান্তদের কোনো সুরক্ষা দেয়নি এই সরকার। প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ভারতীয় সংবিধান কোনো একটা কাগজের টুকরো নয়। রাজা রাম গোপাল আচারিয়া, বি.আর. আম্বেদকর, নেহেরু এনারা বহু বছর ধরে আলোচনার মাধ্যমে এই সংবিধান তৈরি করেছেন। ভারতীয় সংবিধান এদেশের একজন নাগরিককে অধিকার দিয়েছে সরকার নির্বাচিত করার, তার সাথে ন্যায্য বিচার পাওয়ারও অধিকার দিয়েছে। উল্লেখ্য যে সংবিধানকে গুরুত্ব না দিয়ে একাধিক রাজ্যে দল ভাঙিয়ে নির্বাচিত সরকারকে ফেলে দিয়েছে বিজেপি। সেই প্রসঙ্গও তুলেছেন ওয়েনাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। মহিলাদের জন্য আসন সংরক্ষণ থেকে কৃষকদের সমস্যা, একাধিক বিষয় নিয়ে এদিন বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি প্রিয়াঙ্কা গান্ধী। এদিন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রথম আলোচনা শুরু করেন। মোদী মন্ত্রিসভার এই বর্ষিয়ান সদস্য বলেন, বিরোধীরা সংবিধানকে নিজেদের পকেটে রাখতে চায়। বিজেপি ভারতীয় সংবিধানকে শ্রদ্ধা করে। ওরা চায় বিচার বিভাগ, সরকারি আমলারা তাদের অধীনস্থ হয়ে থাকুক। তিনি দাবি করেন, সংবিধান মেনেই কাজ করছে কেন্দ্রীয় সরকার। উত্তরপ্রদেশের সম্বলে হিংসার শিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি নির্যাতিত এবং নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় মাঝপথেই তাদের আটকে দিয়েছিল যোগীর পুলিশ। উত্তরপ্রদেশে প্রবেশের মুখেই তাদের আটকানো হয়েছিল। ফলে সম্বল না গিয়েই দিল্লি ফিরতে হয় রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে। মূলত দিল্লি, উত্তরপ্রদেশ বা গাজীপুর সীমানায় আটকে দেওয়া হয়েছিল রাহুল প্রিয়াঙ্কাকে। তাই এদিন নিপীড়িতদের পরিবারকে নিজস্ব বাসভবনেই ডেকে নেন কংগ্রেস নেতা। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির 10 জনপথের বাসভবনে হিংসা পীড়িত 5 পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন কংগ্রেসের অন্যতম 2 নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়াও ছিলেন রিজওয়ান কুরেশি, সচিন চৌধুরী এবং প্রদীপ নারওয়াল। জানা গিয়েছে, উত্তরপ্রদেশে রাহুলের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় দিল্লিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 1.5 ঘন্টা ধরে চলে এই সাক্ষাৎ। রাহুল গান্ধী এদিন নিহতদের পরিবারের সদস্যদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সংশ্লিষ্ট বিষয়ে কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়েছে যে মঙ্গলবার রাহুলের দিল্লির 10 জনপথের বাসভবনে সম্বলে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেসের উচ্চপদস্থ নেতাকর্মীরা। পোস্টে সম্বলের ঘটনাকে বিজেপির রাজনৈতিক শিকার বলেও তোপ দাগা হয়। এছাড়া এহেন ঘটনা শান্তিপূর্ণ সমাজের জন্য মারাত্মক আক্রমণ বলে বর্ণনা করা হয়। পোস্টে আরও লেখা হয়, আমাদের একত্রে সহিংস ও ঘৃণাপূর্ণ মানসিকতাকে ভালোবাসা এবং ভ্রাতৃত্বের সঙ্গে পরাস্ত করতে হবে। কংগ্রেস ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং তাদের ন্যায় বিচারের জন্য লড়াই করার অঙ্গীকার করেছে। ঢাকা সফর শেষ করে সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে অবস্থান স্পষ্ট করে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র বলেছেন, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে হাসিনার সমালোচনা ভারত সমর্থন করে না। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটির কাছে মিস্ত্রি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো একটা একক রাজনৈতিক দল বা নির্দিষ্ট কোনো সরকার কেন্দ্রিক নয়। তিনি আরও বলেছেন, হাসিনা তার মন্তব্য প্রচার করার জন্য ব্যক্তিগত যোগাযোগ যন্ত্র ব্যবহার করেছেন।
ভারত সরকার তাকে এমন কোনো সুবিধা প্রদান করেনি যার মাধ্যমে তিনি ভারতের মাটি থেকে তার রাজনৈতিক কার্যকলাপ চালাতে সক্ষম হন। প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনায় দিল্লির উদ্বেগের কথা ঢাকাকে জানিয়েছেন বিক্রম মিশ্রি। হাসিনা সরকার পতনের পর গত সোমবার প্রথম কোনো গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিল ভারত এবং বাংলাদেশ। সকালে বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিক্রম মিশ্রি। পরে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, বৈঠকে সংখ্যালঘুদের সুরক্ষা এবং উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, এই বৈঠকে ধর্মীয় স্থানে হামলার ঘটনাকে দুঃখজনক বলেও অভিহিত করেছেন বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে সর্বদা একটা পারস্পরিক ইতিবাচক সম্পর্ক চায়। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলায় ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে। সাংস্কৃতিক এবং ধর্মীয় স্থানে একাধিক হামলার বিষয়টাও উত্থাপন করা হয়েছে। অন্যদিকে ওই বৈঠকে মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের জনগণ উদ্বিগ্ন, কারণ হাসিনা ভারত থেকে অনেক বিরূপ মন্তব্য করছেন। তার মন্তব্যে উত্তেজনার সৃষ্টি হচ্ছে। ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মাঝে একটা কালো মেঘ তৈরি হয়েছে। দুদেশের প্রচেষ্টায় তা নির্মূল করে এগিয়ে যেতে হবে। আমেরিকার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে ইউক্রেনের হামলার তীব্র নিন্দা করেছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এই প্রসঙ্গে বলেছেন, যা ঘটছে তা সম্পূর্ণ পাগলামি। টাইম ম্যাগাজিনের 2024 সালের পারসন অব দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার ম্যাগাজিনটাতে ডোনাল্ড ট্রাম্পের একটা সাক্ষাৎকার ছাপা হয়। সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটা পাগলামি। রাশিয়ার কয়েকশো মাইল ভেতরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে আমার তীব্র আপত্তি রয়েছে। আমরা ওটা কেন করছি? আমরা শুধু এই যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি এবং এটাকে আরও খারাপ করে ফেলছি। এটা করতে দেওয়া উচিত হবে না। তবে কি ট্রাম্পের আমলে ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আসতে চলেছে? ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। গত মাসে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ভোটের পর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের ওপর থেকে আমেরিকার সরবরাহ করা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলার নিষেধাজ্ঞা তুলে নেন। যুদ্ধে কিয়েভের মনোবল বাড়াতে এটা ছিল বাইডেনের শেষ চেষ্টা। তার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আমেরিকার কাছে বারবার এই অনুমোদন চেয়েছিলেন, কিন্তু শুরুতে আমেরিকা সেই অনুমোদন দেয়নি। গত মাসে অনুমোদন দেওয়ার পক্ষে যুক্তি হিসাবে হোয়াইট হাউস বলেছে, উত্তর কোরিয়ার 15,000 সেনাকে যুদ্ধ করতে ইউক্রেন পাঠিয়েছে রাশিয়া। মূলত এই কারণেই নিজেদের মত পরিবর্তন করেছেন জো বাইডেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাবে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ভোটে যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে 158টা দেশ, আর যুদ্ধবিরতির বিরোধিতায় আমেরিকা সহ 8টা দেশ ভোট দিয়েছে। গাজায় 1 বছরের বেশি সময় ধরে ইসরায়েলি নির্মমতার বিরুদ্ধে বিশ্ব বিবেক যেখানে প্রতিবাদে মুখর, ঠিক সেই সময় যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়েছে আরও 8টা দেশ। যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে দাঁড়ানো দেশগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল, আর্জেন্টিনা, হাঙ্গেরি, প্যারাগুয়ে, টোঙ্গা, পাপুয়া নিউ গিনি, নাউরু এবং চেক প্রজাতন্ত্র। বিপরীতে 193টা সদস্যের সাধারণ পরিষদে এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 158টা দেশ, আর ভোটদানে বিরত ছিল 12টা দেশ। পাশ হওয়া প্রস্তাবে ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলন হামাসের মধ্যে অবিলম্বে শর্তহীন এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। এতে গাজায় ইসরায়েলি জিম্মিদের তাৎক্ষণিক মুক্তিরও দাবি করা হয়েছে। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।